আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। গত ক্লাসে আমরা নেকলেস গল্পের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার শেষ অংশ নিয়ে আলোচনা করছি। তা আশা করি টিউটোরিয়ালটি আপনারা দেখবেন। বল নাচের দিন। বল হচ্ছে ইউরোপীয় অঞ্চলে প্রচলিত এক ধরনের সামাজিক নৃত্য, যেটা ওই দেশে সামাজিক হলেও আমাদের দেশে কিন্তু এটা সামাজিক না। যাই হোক, এক এক দেশের কালচার, এক এক দেশের গালি, এক এক দেশের বলি। বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী। তার গুণগুলো লেখা রাখেন: সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। 5টা গুণের কথা এখানে বলা হয়েছে। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ার্ডস নৃত্য এটাও একটা মানে নাচের মতো, যারা নৃত্য শিখেন তারা বলতে পারবেন। ওয়ার্ডস নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি করতেছিলেন। তারা দেখুন, মানে তার এত জয় জয়কার, উপর মহলের সব লোক তাকে দেখতেছিল, তাকে এত সুন্দর লাগতেছিল। আনন্দে মত্ত শব্দের অর্থ পাগল। এখানে পাগল না, মানে আনন্দে আত্মহারা হয়ে। এই মত্ত শব্দটা আপনারা অপরিচিত গল্পের মধ্যে পাবেন, মত্ত হস্তি। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। কারণ কি? কারণ সবাই তার রূপের প্রশংসা করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। মানে নিজেকে, মানে বলতে পারি আমরা যে মানে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানায় এরকম বিষয়টা, যে মানে তার সাফল্য এমন, সে পা পড়তেছে না মাটিতে। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি মানে হচ্ছে আহ্বান, মানে হচ্ছে আমরা যেটাকে বলি ইফটিজিং, সেখানেও এটা চলতেছিল, কিন্তু আমাদের কাছে এটা অপরাধ, কিন্তু সেখানে এটা কালচার। আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা, মানে তার মনের ইচ্ছাগুলো সব জাগ্রত হচ্ছিল। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। মানে যে কোনো মেয়ে, আমরা যদি মানে একটু বর্তমান সময় করি, যে কোনো মেয়ে একটা ছবি দিল ফেসবুকে আর সেখানে সব লাভ রিয়াক্ট করতেছে, এটা অনেক মেয়ের কাছে একটা মানে ক্রেডিটের বিষয়, কিন্তু আবার অনেক কালচারে কিছু এটা অপমানের বিষয়। যাই হোক, এক এক দেশের গালি, এক এক দেশের বুলি। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট্ট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমেছিল। মানে হচ্ছে মেয়েটা এদিক দিয়ে কিন্তু হচ্ছে যে বড় বড় লোক তাদের সাথে সময় কাটিয়েছে, আর তার স্বামী কিন্তু 3জন ভদ্রলোকের স্ত্রীর সাথে ফুর্তি করছে, মানে হচ্ছে আধ ঘুমেছিল। ক্লাব। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা হচ্ছে আট পৌরে মানে অতি সাধারণ আট পৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল। সেই তার কাঁধের উপর, সে মানে হচ্ছে স্বামী, তার কাঁধের মানে হচ্ছে মানে মেয়েটার কাঁধের উপর ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠছিল। কথার কথা মনে করেন, আপনি কোটটাই পরে রয়েছেন, জুতারা হচ্ছে ছিঁড়া, বা জুতারা হচ্ছে বার্মিজ জুতা। তো এইগুলা কেমন একটা মানে পুরো ব্যতিক্রম মনে হবে না? সেম এখানে তাই। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল, তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। আচ্ছা, কেন? সে যদি এইভাবে হয় তাহলে মানে সমস্যাটা কি? সমস্যাটা হলো, অন্য মেয়েরা তাকে টিটকারি করবে, ফকিন্নির মাইয়া এরকম সাজ, এই টিটকারি যেন সহ্য না করে, এই জন্য গেল। তা আমরা বলি না যে রসিক ভাতে মরে শীতে মরে, ঠিক এরকম অবস্থাটা। লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। গাড়োয়ান হচ্ছে গাড়ি যোগ ওয়ান, প্রকৃতি প্রত্যয়। হতাশ হয়ে, কেন হতাশ হয়ে? কারণ হচ্ছে তারা গাড়ি পাচ্ছিল না। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন হচ্ছে ফ্রান্সের একটা বিখ্যাত নদী, সিন, আর সিন্ধু নদীর প্রসঙ্গ রয়েছে কিন্তু ঐক্যতানে। শেষ পর্যন্ত আমি কিছু কোশ্চেন দিয়ে রাখি, যে ব্রহ্মপুত্র নদীর কথা রয়েছে কোথায়, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, এই 3টা নদীর কথা রয়েছে কোথায়, ওই সিন্ধু নদীর প্রসঙ্গ রয়েছে কোথায়, আপনারা কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায়, তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে মানে ফ্রান্সে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা, যেগুলো দিনের বেলা এগুলো দুর্দশা দেখাতে লজ্জা পায়। কথা ভাঙা রিক্সা, এগুলো দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয়, কারণ দিনের বেলা অন্য গাড়ির সাথে এটা দেখলে মানে লজ্জা পায়, ফিটনেসবিহীন থাকার কারণে মানে ট্রাফিক ধরে, এরকম বিষয়টা। ওইখানেই তাদের মাঠার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটি সব কাজ শেষ বলতে কি, তার যে পারফর্ম করা দরকার ছিল সেটা কিন্তু তার শেষ।
কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপ শেষে একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। তার হারখানা গলায় জড়ানো নেই। তার স্বামীর পোশাক তখনও মাত্র অর্ধেক খোলা হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যখন মেয়েটা এই কথা বলছিল তখন স্বামী কি করছিল? অর্ধেক পোশাক খোলা হয়েছে মাত্র। সে জিজ্ঞাসা করলো কি হয়েছে? উত্তেজিতভাবে, কেন উত্তেজিত, মানে এটা আকস্মিক দুর্ঘটনার কারণে মানুষ উত্তেজিত হয়ে যায়। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফরেস্টের হারখানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। সে বলতে কে? এটা হচ্ছে তার স্বামী। কি বললে তা কি করে হবে? এটা সম্ভব না। আজিত তো হারাই গেলে কি করবেন? পোশাক ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা আমার খেয়াল ছিল। এটা স্ত্রীর কথা। তো তুমি যদি এটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। এখন এই কথাটা কিন্তু যৌক্তিক না, কারণ গাড়ির আওয়াজেই তো আপনার সব কিছু, মানে এগুলো শোনা যাবে না রাত্রেবেলায়। তো যাই হোক, হ্যাঁ সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বর টুকে রেখেছিলে? না। তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। আসল কথা হলো, বিপদ যখন আসে তখন তার বলে কয়ে আসে না। গাড়িতে উঠলে কে গাড়ি নাম্বার টুকে রাখে? হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে বলল, কোত্থেকে, মানে মাটার স্ট্রিট না, মানে হচ্ছে ওই বাসভবন থেকে গাড়ি খোলা পর্যন্ত, মানে সিন নদীর পাশ পর্যন্ত হেঁটে গেছিল। তারপর সে গেল। মেয়েটি তার শান্ত গাউন পরেই রইল। বিছানায় শুতে যাওয়ার শক্তি তার নেই, কারণ অনিশ্চিত ভবিষ্যতের কারণে। আমরা একটা কথা বলি না যে বাণিজ্য, মানে জীবন চলে যাক কিন্তু মানিজ্যত বহাল থাক, ঠিক এরকম। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গায়ে লিয়ে পড়ে রইল। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। তাহলে কয় ঘন্টা খুঁজলো? 3 ঘন্টা। সে কিছুই খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হয়, কারণ মানুষ তার সাধ্যাতীত কিছু করতে পারে না, যতটুকু সাধ্য ততটুকু করেছে। আচ্ছা, তারপর দেখেন, সে বলল, ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থা কাটাল। কেন ভয়ানক বিপর্যয়? যে এত দামি হার তার কাছ থেকে আমি আনলাম, যদি না দিতে পারি। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কার মুখে? এটা হচ্ছে লুইসেলের মুখে। আর এই মলিন শব্দটা আপনারা আহ্বান গল্পের মধ্যেও পাবেন। সে কিছুই খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে, মানে লুইসেল বলতেছে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ, তাই তা তুমি মেরামত করতে দিয়েছ, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। তাহলে কতদিন তারা ওয়েট করলো? 7 দিন। তারপর দেখেন কি বলতেছে, বয়সে 5 বছরের বড়। তাহলে তার স্বামী তার চেয়ে কয় বছরের বড়? 5 বছর। লুইসেল ঘোষণা করলো, ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতেই হবে। পরদিন যেই বাক্সে ওটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকার কাছে যেতে থাকে। দুজনের শরীরে বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। কেন? হার না পাওয়ায়। তাহলে কোশ্চেন যদি এটা কখনো আসে, কেন বিরক্তি, ম্যাক্সিমাম ভুল করে লেখা হচ্ছে এই জিনিসটা, যে হয়তো ওই যে ওই বিরক্তি এসেছে কেন, যে ওই যে আপনার যে তার মানে হচ্ছে যে তার সাজার মতো কিছু ছিল না, এই জন্য বিরক্তি। আসলে কিন্তু বিষয়টা এরকম না। এর জন্য অনুধাবনমূলক কোশ্চেন অনেক সময় নাম্বার পাওয়া যায় না। প্যালেস রয়্যাল একটা মার্কেটের নাম, বলতে পারে বসুন্ধরা সিটি। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। তাহলে কত কমালো? 36,000, 4,000 কমাইলো। 3 দিন ওটা যেন বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস, এখানে মাসের নাম কোনটা রয়েছে? ফেব্রুয়ারি। ঋতুর নাম গ্রীষ্ম, যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত দিতে পারে। তাহলে এটাকে কেন? অবচয়জনিত ব্যয়। যারা কমার্সের আছেন তারা বুঝবেন। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করলো। তাহলে দেখেন, এই 18,000 ফ্রা ধার করলো। 18,000 ফ্রার জন্য কিন্তু তার 10 বছর খাটতে হয়েছে। মাদাম লুইসেলের বাকিটা সে ধার করলো। মাদাম লুইসেল যখন জড়া গহনা মাদাম ফরেস্টিয়ারকে ফেরত দিতে গেল তখন শেষোক্তি মেয়েটি মাদাম ফরেস্টিয়ার বলল নির্জীব কণ্ঠে। কেন নির্জীব কণ্ঠে বললো? এখন আর তার সে আবেগ বা
আগ্রহ নেই, কারণ হচ্ছে সে তার মানে কথাটা পূর্ণ করতে পারেনি। ওটা আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল, কারণ ওটা আমারও দরকার হতে পারতো। তার বান্ধবী সেই ভয় করছিল, তেমনভাবে সে যে ভয় করছিল সে তেমনভাবে সেই গহনার বাক্সটি খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, তবে কি মনে করতো, সে কি বলতো? সে কি তাকে অপহারক ভাবতো? অপহারক মানে হচ্ছে আমানতের খেয়ানত করা এক কথায়। এবার মাদাম লুসেল দারিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে। তাহলে মাদাম লুসেলের এই পরিস্থিতির কারণ কি, যে বাস্তব পরিস্থিতির এই ফিরে আসার কারণ কি, প্রত্যাবর্তনের কারণ কি? তখন অ্যান্সারটা কি হবে, যে বাস্তবতার কারণে বা সময়ের পরিস্থিতিতে। নেচার ইজ দ্য বেস্ট টিচার। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যায়। কেন সাহসের কথা বলতেছে এখানে? কারণ সে আগে নিজের ঘরের কাজগুলো করতে সংকোচ বোধ করতো, এখন আর কোনো সংকোচ নেই। ওই দুঃখজনক দেনা শোধ করার প্রয়োজন, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, তারা তাদের বাসা পরিবর্তন করলো। আগে যে বাসা দেখলে তাদের কষ্ট লাগতো, এখন সে বাসায় পরিবর্তন করে এখন খুপড়ি নিয়েছে, মানে ফ্ল্যাট বাসা বাদ দিয়ে এখন খুপড়ির মধ্যে ঢুকেছে। নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। ঘরকন্যার কাজ, ঘরকন্যা মানে হচ্ছে গৃহস্থালির কাজ। গৃহস্থালির কাজ কঠিন, সব কাজ ও রান্নাঘরে বিরক্তিকর কাজকর্ম। কেন? আগে সে নিজের রান্না নিজে করতো না, বিরক্ত লাগতো, এখন বলতেছে বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে, এখানে লিখেছিলাম আগের ভিডিওতে, গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়। তৈলাক্ত পাত্র ও ঝোল রাঁধার কড়াই মাজে। মানে হচ্ছে তার সুন্দর নখ দিয়ে সে খারাপ, মানে যেই কাজগুলো তাদের জন্য সংকোচের সেই কাজগুলো সে করে। ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোজার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। কেন? ভারী হওয়ার কারণে। অথচ আগে সে এই কাজগুলো করতে পারতো না। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে, এই দাগায় রাখেন আপনারা যে কি কাদের মতো পোশাক পরে, সাধারণ পরিবারের মতো। এবং সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কসাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য সে দর কষাকষি করে। মানে এখন তার মধ্যে আর বিলাসিতা কোনো মনোভাব নাই, এখন সে কিভাবে একটা টাকা বাঁচাতে পারবে সেই জন্য সে দর কষাকষি করে। এই জন্য দেখবেন আপনার বাবা, আমার বাবা অনেক সময় মানে হোটেলে গেলে ফিল্টারের পানি খেতে চায় না, কেন? এটার জন্য তার 1 টাকা পে করতে হবে, হয়তো এই জন্য। যাই হোক, প্রত্যেক মাসে সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলায় কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে দেয়, হয়তো অ্যাকাউন্টিংয়ের কাজ। রাতে 1 পাতা 5 সাও, আমরা বলতে পারি 5 পয়সা, 5 সাও হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবনে 10 বছর ধরে চলল। 10 বছর শেষে তারা কিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো। এখন তাহলে কোন লাইফটা তাদের জন্য মানে ভালো হলো? আগের লাইফে কিন্তু স্বামীর ইনকামের উপর মানে চলছিল, তার স্ত্রীর মধ্যে প্রচুর বিলাসিতা ছিল। এখন কিন্তু স্ত্রীর আর বিলাসিতা নাই, এখন কিন্তু তারা মানে খেটে খাওয়া মানুষ। মাদাম লুইসেলকে দেখলে এখন অনেক বয়স কেমন হয়, কেন? কাজের চাপের কারণে। সে এখন গরিব গৃহস্থের শক্ত, কর্মঠ, অমার্জিত মেয়ের মতো। অমার্জিত মেয়ে হচ্ছে তার চেহারার যে লাবণ্য, এই লাবণ্য আর নেই, মানে বিউটি পার্লারে যে সাজার মেয়ের মতো হয়নি। তার চুল অবিন্যস্ত, ঘাগরা মানে এক ধরনের পোশাক, এক পাশে মোড়ানো, হাতগুলো লাল, কাজ করতে করতে হাত লাল হয়ে গেছে। এটা কোশ্চেন আসে অনেক সময় যে মাদাম ফরেস্টের হাত কেমন? হাত হচ্ছে লাল, আর হাতের নখগুলো কিন্তু গোলাপি। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়, কারণ তার সে আর কণ্ঠের যে রূপ লাবণ্য সেটাও নেই। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। কারণ মানুষ যখন নিরিবিলি থাকে তখন তার অতীত সে স্মরণ করে। কোন অতীত? যেটা তার খুব সুখের ছিল। যদি সে গলার সেই হারখানা সে না হারাতো তাহলে সে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। এখানে মাদাম ফরেস্টার কি হয়েছে? ধ্বংস হয়েছে। সামান্য একটা বস্তুর কারণে কি হয়েছে? তার জীবনটা শেষ। আবার মনে করেন মাদাম ফরেস্টার 40 লাখ টাকা পাইছে, তাহলে তার জীবনটা অন্যরকমভাবে লেখা হইতো। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চামস এলিপসিসে ঘুরে বেড়াচ্ছিল, একটা পার্কের নাম ধরতে পারি আমরা, তো এখান থেকে একটা কোশ্চেন যে আপনার মনে করেন যে মানুষ দুশ্চিন্তা রোধ করার জন্য কি করে? একটু ঘোরাঘুরি করে, জার্নিতে যায়। হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফরেস্টিয়ার। সে এখনও যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। এটা কার ব্যাপারে বলা হয়েছে? ফরেস্টিয়ার সম্পর্কে। তার মধ্যে তো এমন কোনো কাজের চাপ যায়নি। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। কেন? কারণ আসলে মাদাম লুইসেল তো তার চেয়েও সুন্দর ছিল, তো পরিস্থিতির কারণে আজকে মাদাম লুইসেলকে বয়স্কা মনে হচ্ছে আর ফরেস্টিয়ারকে সুন্দর মনে হচ্ছে। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে তাহলে সব কিছু সে খুলে বলবে। কেন বলবে না?
সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। এটা হচ্ছে মাদাম ফরেস্টিয়ারের একটা অন্তর্গত নাম, বান্ধবীরা ডাক নাম যেটা বলে, অন্তর্গত নাম যেটাকে আমরা বলি, বা অন্তরঙ্গ নাম। তার বন্ধু তাকে চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো। সে বিব্রত হয়ে বলল, তো মাদাম, আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। না, আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হচ্ছে শুধু তোমার জন্য। আসলে কি বাস্তবে কি ফরেস্টিয়ারের জন্য না, এটা তার বিলাসিতার জন্যই। কিন্তু দেখেন, দোষ দেওয়া হচ্ছে কার? ফরেস্টিয়ারের। আমার জন্য তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে পড়ছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তুমি আমায় তা ফেরত দিয়েছিলে? ঠিক সেখানার মতো একখানি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমার মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেই জন্য আমি বেশ ভালোভাবেই নিশ্চিত হয়েছি। মাদাম ফরেস্টিয়ার তার কথার মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ, তুমি খেয়াল করো নি ওই দুটো একই রকম ছিল? বলে সে মানে হচ্ছে মাতিলদা লুইসেল, বলে সে গর্বের ভাব ও সরল আনন্দে একটু হাসলো। কারণ কি, যে আমি যে হার বদলাই দিচ্ছি এটা সে টেরই পায় না, যে কি নিখুঁত আমার পছন্দ। দেখে মাদাম ফরেস্টিয়ারের মনে খুব লাগলো, কারণ কি সত্যটা জানানো দরকার, এই জন্য তার মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটা ছিল নকল, তার দাম 500 ফ্রার বেশি না। এই আকর্ষণীয় সমাপ্তির কারণে কিন্তু এই নেকলেস গল্পটা কিন্তু অসাধারণ। মানে চিন্তাও করা যায় না যে এখন যদি কি করবে, মানে এখন মানুষ তার দুঃখে মানে কি বলবে, কিছুই করার নেই। আসলে আমরাও এখানে একদম চুপ হয়ে যেতে চাই। তো এই নেকলেস গল্পটা ফরাসি পত্রিকায় 1884 সালে বের হয়, যেটা আপনাদের পাঠ পরিচিতি রয়েছে। তো লাইফে যেন কারো এই নেকলেস গল্পের মতো না ঘটে। হ্যাঁ, নেকলেস গল্পের মতো যদি কর্মঠ হইতে পারেন তাহলে সেটা আলাদা কথা, কিন্তু সামান্য একটা বস্তুর জন্য জীবনটা যেন এইভাবে কারো পতনের শিকার না হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ অন্য বিদ্যা শেয়ার করলে কিন্তু কমে না, তা কিন্তু বাড়ে। আর আমাদের ভিডিওগুলো দেখে যদি অন্যরা যদি উপকৃত হয়, তাতে আপনারা অবশ্যই এর ফলভাগী হবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।